তাদের সঙ্গে কি কথা বলতাম নিজেও জানি না, নিজে কিছু খেতাম, ওদের কিছু দিতাম। যাই হোক, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিনাক কি বলছে। আজকে আমার পাশে যে বসে আছে তার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলেই আমি মনে করি না। আর আমাদের সাথে একটা সম্পর্ক আছে দীর্ঘদিনের, বহুদিন, 3 দশকের, প্রায় 3 দশক। তো আজকে আমরা নানা রকম কথা বলবো। আপনাদের অনেক প্রশ্ন আছে, আমি জানি সেই প্রশ্নগুলো আপনাদের হয়ে আমি রুদ্রনীলের কাছে করব। রুদ্রনীল তার মতো করে জবাব দেবে। যদি এই আলোচনা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে, এখন রুদ্রনীল কি বলছে জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। বিজেপি এলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। আমরা দুই বন্ধুতে এইমাত্র মাছ ভাত খেয়ে আলোচনা করতে বসলাম। তো এটা রুদ্রনীলের বাড়িতেই আমি এসেছি। আমাদের সাথে যে সম্পর্ক তাতে আমরা তুমি করে কথা বলার চেষ্টা করব। মাঝে মাঝে যদি তুই এসে যায় আপনারা মার্জনা করবেন। রুদ্রনীল, কখনো ভেবেছিলে এরকম পিনাক কি বলছে এর কাছে আপনি ইন্টারভিউ দেবেন? আপনি করে বললাম না, মানে এটা আমার পরম সৌভাগ্য, চরম সৌভাগ্য। সেটা হচ্ছে যে মানে আপনার মতো একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, এত বলিষ্ঠ, এত অভিজ্ঞ একজন সাংবাদিক, তিনি যে আমার জন্য একটু সামান্য সময় ব্যয় করবেন, এটা মানে মণিকোঠায় রেখা থাকবে আর কি। একে অপরকে বার খাওয়ানোর ব্যবস্থাটা যেটা চলছে সেটা শেষ করে আমি একদম সরাসরি প্রশ্নে যাই। আমি কিন্তু ভেবেছিলাম, আমি রুদ্রনীল রাজনীতিতে আসার পর 2021-এ ওর পরাজয় এবং তারপরেও রাজনীতিতে টিকে থাকা, কর্মীদের সঙ্গে থাকা, নতুন নতুন কর্মসূচি নিয়ে এগিয়ে চলা, তাতে আমি বলেছিলাম একটা দিন আসবে, সময় আসবে, অনেক বন্ধু যারা এক ব্র্যাকেটের মধ্যে থাকতে চায় না তারাও ফিরে আসবে। আমি এটা বলেছিলাম এবং সেটা সত্য হয়েছে। খুব আনন্দ আমার। আমরা প্রশ্নে যাব। তো প্রশ্নে যেতে আমার একটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা, প্রথম দুটো লাইন মনে আছে, পুরোটা ভুল না বলার জন্য লেখাও রয়েছে। কবি যদি লোভী হয় তাহলে সে কবি নয়, তাহলে সে পথের কাঙাল। কখনো সবুজ পড়ে, কখনো গেরুয়া ধরে, কখনো বা টকটকে লাল। এই যে কবিতাটা, এটা রুদ্রর সঙ্গেও মেশে। কিন্তু এত দিনে আপনারা জেনে গেছেন যে এক সময় সিপিএম এর সঙ্গে থাকা, পার্টি সদস্য থাকা, সে কিভাবে তাকে সেই জায়গা থেকে তাকে ছেড়ে চলে আসতে হয়েছিল যখন অনেক কিছু পাওয়ার ছিল সেই সময়। এরপরে তৃণমূল জমানায় সে কাছাকাছি যায় এবং সেখানেও অনেক কিছু পাওয়ার মুহূর্তে ছেড়ে দিয়ে চলে আসে। সেটা হচ্ছে মত মিলছিল না বলে। ফলে রুদ্রনীলের গায়ে এই রং বদলটাকে আর আলোচনার মধ্যে রাখা যাবে না, কারণ শেষ কয়েক বছর ধারাবাহিকভাবে কোণঠাসা বিজেপির সঙ্গেই রুদ্র ছিল। সুতরাং আমি এটা বন্ধু হয়ে বলছি তা নয়, এটা স্বাভাবিক। আর এখানে আমরা আজকে কোনো অভিনয় করতে বসিনি, ফলে কথাবার্তা করে এরকম হবে কিছুটা। কিন্তু যারা এই যে রং বদল করছে, কিন্তু রুদ্রর নামে এক শ্রেণীর সংবাদ মাধ্যম এটা লেখে রুদ্র নীল, লাল থেকে সবুজ হয়ে গেরুয়া হলেন, এই রঙের মিল দেখান। তারা কিন্তু তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছে না যে পুরো বদলে যাচ্ছে মাইরি। না না, এটা আমি সেটা আমার নামের সঙ্গে না ধর একটা নীল রয়েছে, তো ফলে এই ধরনের মজা করে যাদের অন্য কোনো কাজ করবার কি বলবো ইচ্ছা হয়নি, হালকা সময়টাকে তারা এইভাবে কাটাতে চান। এবং এই আনন্দহীন পশ্চিমবঙ্গ যা এতদিন চলেছে তার মধ্যে একটু নিজে নিজে তারা আনন্দ করতে চান। আমি কখনো সেটাকে অশ্রদ্ধার চোখেও দেখি না, সেটা তোমার রাগের চোখেও দেখি না। আমার হাসি পায়, আমি হাসি। কারণ যারা বলছেন বা যারা বলতেন বলা ভালো, এমনটা নয় যে প্রচুর তৎকাল বিজেপি তো আছে। তৎকাল বিজেপি মানে হচ্ছে যেদিন রেজাল্ট বেরোলো 2টো অব্দি যারা জয় বাংলা বলছিল, হঠাৎ করে তারা বিকালবেলা 5টা 6টার পর বিজেপি যারা পুরনো কর্মী তারাই আবির খুঁজে পাচ্ছিল না গেরুয়া রঙের। সেটা তো বলছে সবাই নিয়ে বেরিয়ে গেছে, তাদের চিনে না।
এবার যারা ঝায় বাংলা বলছিল তাদের মধ্যে একটা অধিকাংশ লোক তারা এই গেরুয়া বীর কিনে মাথায় মেখেছে, গেরুয়া পট্টি বেঁধেছে, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে নিজেরাই নিজেদের লোককে পিটিয়েছে, ঠিক আছে। তারপর বলে মানে নিজেরাই পরিষ্কার যা তা করেছে। এবং আমি ধন্যবাদ জানাবো যে আমাদের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে। এবং তারপরে আমি মানে মুখ্যমন্ত্রী ঘোষণা হওয়ার আগে অবধি আমাদের লড়াকু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় যখন শপথ নেননি আর কি, উনি তার আগে এই পরিস্থিতিতে তিনি কনস্ট্যান্ট শ্রমিক ভট্টাচার্যের মতোই একেবারে বার্তা দিয়ে গেছেন যে সংযত থাকা বা যদি কোথাও কোনো গন্ডগোল হয় সেটাকে মোকাবিলা করা, এটা দারুণ পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে। কারণ ধরো এই যারা এই 2 থেকে 4টের মধ্যে পাল্টে ফেললেন, আসলে অন্য কিছু বিষয় নয়, বাকি যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেছেন, অবৈধ উপায়ে যা যা রোজগার করেছেন, সেগুলো বাঁচাবার এটা একটা ধরন ছিল যে যদি আমি চেঞ্জ করে ফেলি তো তাহলে যদি আমার বেঁচে যায়, আমি তৃণমূল হয়ে তৃণমূলকে পেটাবো, মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে, খবরটা বিজেপির ঘাড়ে পড়বে আর আমি কিন্তু বেঁচে যাব। তো এরম একটা ধরো পরিবেশ তো এরম হয়েছে। আবার আর একটা পরিবেশ তৈরি হয়েছে যে বিজেপি তাহলে তো চলেই এলো মানুষের সমর্থনে, আমরা কয়েকজন ভোটটা তো দিইনি, বিজেপির বিরুদ্ধে যারা যারা মিথ্যে কথা বলতেন সেগুলোকে বিশ্বাস করেছি, কিন্তু এখন তো মুশকিল হয়ে গেল। এবার তারা বেরিয়ে এসে নিজেরা যাদের সাপোর্ট করতেন, যাদের সাপোর্টে এই তৃণমূলের অত্যাচারীরা বেঁচে ছিল, তারা নিজেরা রাতারাতি মতামত পাল্টে তেড়ে তৃণমূলকে গালাগাল করা শুরু করলেন। এবং তার মধ্যে যদি আমরা দেখি প্রবণতা, তৃণমূলের প্রচুর মুখপাত্র ভাঙাপাত্র তারাও রয়েছেন, ঠিক আছে। তো এবং মানে বার্তা দিচ্ছেন আমি দেখলাম তারা। তার আগে এরাই সম্মানীয় নরেন্দ্র মোদীর ছবি, অমিত শাহের ছবি পায়ে ফেলে রগড়েছেন, সম্মানীয় বিরোধী দলনেতা থেকে শুরু করে আমাদের নিয়ে চরম খারাপ খারাপ কথাবার্তা বলেছেন। কিন্তু যখন দেখলেন যে জনতা তারা এবার ভোট দিল না, তারা ভবিষ্যতে আঙুল স্পর্শ করালেন পদ্মফুলের বোতামে। এবং যারা যারা এই মিথ্যেগুলো বলছিলেন তাদের মধ্যে তৃণমূল বামেরা রয়েছে, কংগ্রেস তারা রয়েছে, বাকি অন্যান্য যারা রয়েছে, যারা সম্মিলিতভাবে কি করে বিজেপিকে কোণঠাসা করে লোককে ভুল বুঝিয়ে আবার তৃণমূলের শাসন রেখে দিয়ে তৃণমূল লুট করুক, আমরা একটু ভাগটাক পেয়ে একটু সুস্থে বেঁচে থাকলে ভালো, এই ধরনের ভেবেও ছিলেন, তারাও রাতারাতি তৃণমূল মানে ভাবা যায় না কি, যেগুলো তারা আগে বললে মানুষের উপকার হতো, তারাও রয়েছেন। আবার সত্যি সত্যি আমি পিনাকদা, আমি এরম কিছু লোকজনকেও চিনি, সবার তো সাহস প্রতিবাদ করার সময় মানে সমান হয় না। তারা কিন্তু কথা বলতে চেয়ে তারা পারেননি, তারা কিন্তু সোল্লাসে জয়ের ধ্বনি দিয়ে চিৎকার করেছেন। তারা কোনোদিন বিজেপি করবার জন্য মিছিলে নামেননি, তারা কোনোদিন বিজেপিকে দেখে মিছিল দেখে হাত নাড়েননি, তারা চুপ করে বাঁচবার জন্য এই তলিয়ে যাওয়া পশ্চিমবঙ্গে তারা চোখের সামনে দেখবেন যে মাথার ওপর দিয়েও অন্ধকারের জলের স্রোত বয়ে গেল এবং ডুবে গেল পশ্চিমবঙ্গ, যারা চাননি তারা কিন্তু বিরাট জোরে একটা আনন্দে কেঁদে ফেলেছে। যেমনটা হয়েছিল অভয়ের মৃত্যুর পর, যেভাবে যারা রাজনীতির সাথে কোনো যোগাযোগ নেই তারা যে রাস্তায় নামলেন, রাতে তারাও কিন্তু একদম ভোটে তাদের রায়টা দিয়েছে। একদম আমি বলছি পিনাতে যদি ভালো করে দেখি যে আমাদের বোন অভয়া তিলোত্তমার সময় যে ঘটনা ঘটেছিল, তাতে আমরা দেখেছি যে শাসক দল কতটা ভায়োলেন্ট হয়েছিল এবং তারা প্রমাণই দিয়েছিল যে এই ঘটনা ঘটানোতে আমাদের হাত প্রবল। তাই এই ঘটনা নিয়ে যারা প্রতিবাদ করছে, যে মায়েরা বোনেরা নেমে গেছিল তাদের নামে বলেছিল অশ্লীল পোস্টার মারবো, তাদের মারধর করা হয়েছে, মোবাইল কেড়ে ভেঙে দেওয়া হয়েছে, উই ওয়ান্ট জাস্টিস বলাতে পুলিশকে ব্যবহার করা হয়েছে জোর করে তাদের জেলে পুরে দিতে। কি কি অত্যাচার চলেছে জানি। মজার কথা হলো এই
আন্দোলনটা একটা রাজনৈতিক আন্দোলন দেওয়ার চেষ্টা করেছিলেন কিছু মানে ফেলিওর কি বলবো লোকজন রাজনীতির হাতে নেওয়ার চেষ্টা করেছিলেন একটা রঙের, মানুষ সেটাকে কি করে ছিনিয়ে এনে তার মতামত দিতে হয় তারা এমন প্রবলভাবে দিয়েছেন যে এরা না স্রোতের মানে ওই বলে না এটা টর্নেডো যখন আসে হাওয়ায় বা যখন এই পুরো ঘূর্ণি আসে সেটা মানুষ সমেত গাছপালা অব্দি কেউ ঘুরিয়ে ঢুকিয়ে দেয় যে তুই থাক আমার শক্তিটা দেখ। আমি ধন্যবাদ জানাবো আমাদের মায়েদের, বোনেদের, দিদি, বাবা, কাকা, দাদাদের, তাদেরকে। সেই সময় মনে আছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আমি যখন ডাক্তারদের আটকে দিয়েছে বিনীত গোয়েলরা দেখা করছেন না, একদম সেই সময় আমি এবং সম্মানীয় এমপি আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা তখন ধর্মতলা ধর্ণা মঞ্চে রয়েছি, টানা 21 দিন ধর্ণা চলছে, শ্যামবাজার, ধর্মতলা। সেখান থেকে যখন আমাকে যে রুদ্র এরা কি ইনহিউম্যান, একটুখানি দেখা করতে পারছে না এই ডাক্তার ছেলেগুলোর সঙ্গে, কষ্ট করে তারা রাস্তায় বসে আছে, একবার কেমন আছে একটু দেখে আসবে, চলো তো। আমি এবং অভিজিৎ গাঙ্গুলি মহাশয় আমরা গিয়েছিলাম। তখন 4-6 জন, বেশি নয়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যালেন্স করে পুরো খেলাটা গুলিয়ে দেওয়ার চেষ্টায় ছিলেন। আর কিছু লোক ছিলেন এখানে কাউকে ঢুকতে দেব না, এই একটা মৃত্যুকে আঁকড়ে ধরে আমরা কর্পোরেশন ইলেকশন জিতবো এবং বিধানসভায় 1-এর উপরে 2 বা 5 সিট নিয়ে চলে যাব এবং বিজেপির ভোট কাটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হয়ে ক্ষীর খাবো। সেই টিমটা তারাই অসভ্যতামিটা করে, চোখের সামনে দেখি। এবং আমরা অবাক হয়েছিলাম যে ধরা তো একদিন পড়তেই হবে বন্ধু, ধরা পড়তেই হবে। তুমি যতই আকথা কুকথা বলো, সময়ের এমন একটা নিজস্ব গতি আছে যেখানে মুখোমুখি এসে দাঁড়াতেই হয়। সেই ঘটনা ঘটেছে। আমি ধন্যবাদ জানাতে চাই পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষকে, নাগরিককে, যারা সব দিক থেকে লুণ্ঠিত হচ্ছিলেন, কথা বলবার সুযোগ নেই, মানে অত্যাচারিত হওয়া ছাড়া তাদের কাছে আর কোনো নাগরিক পুরস্কার তুলে দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী, যার মানুষের দ্বারা তিরস্কৃত এবং গণতান্ত্রিকভাবে বহিষ্কৃত, সাংবিধানিকভাবে বহিষ্কৃত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে পরিকল্পনাটা সাজিয়েছিলেন তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি আমাদের বিজেপির যারা গ্রাউন্ড স্তরের কার্যকর্তা, আমি মানে চূড়ান্ত কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বের পর বলছি, ওই মণ্ডলের ওই ছেলে মেয়েটা, ওই শক্তি কেন্দ্রের ওই ছেলে মেয়েটা, ওই বুথের ছেলে মেয়েটা যাকে কেউ চেনে না, যে কাঁধে বিজেপির পতাকা নিয়ে মানুষের কথা বলবার জন্য যাকে মেরে পাট পাট করে দেওয়া হয়েছে, যার কাজ কেড়ে নেওয়া হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, সে যখন এই পতাকা নিয়ে হাঁটতো না, তখন এই প্রত্যেকটা মানুষ যারা রাজনীতির মিছিল জানলা দিয়ে দেখেন কিন্তু কোনোদিন রাজনীতির কথা বলেন না, তারা মিলিয়ে দেখেছেন তো আমার কথা বলে মার খেয়েছে, গরিব হয়েছে, কাজ হারিয়েছে, মিলিয়ে দেখে নিয়েছেন আমি ওর সঙ্গে থাকবো কারণ ওরা মিথ্যা কথা বলছে না। তো এই যে বিজেপির বিরুদ্ধে একটা বেড়াজাল তৈরি করা যারা করলেন, তারা বিরাট অহংকারী হয়ে টেলিভিশন চ্যানেলে বিরাট বড় বড় কথাবার্তা তারা বললেন, কোথাও হাততালি পেলেন, তাদের ভিডিও ভাইরাল হলো। কিন্তু মুশকিল, সোশ্যাল মিডিয়ায় যাহা ভাইরাল হয় অনেক সময় বাস্তব জীবনে তার প্রতিফলন হয় না, আবার প্রমাণ করে দিলেন মানুষ। আমি যেটা বলছি যে মুখ বন্ধ করে দেওয়া, কথা বলতে না দেওয়া, সোশ্যাল মিডিয়ার উপরে কি ধরনের আক্রমণ হয়েছে তুই জানিস এগুলো, মানে যে মানে রাজনীতি করতে গিয়েও মানে আমরা যারা ইউটিউবে কথা বলেছি শাসকের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমি বলছি তুমি যখন পরিষ্কার ধরো, তুমি বা তোমার বাকি আমাদের যে বন্ধুরা, ঠিক আছে, যাদেরকে সরকারি কোনো জায়গায় ঘেঁচতে দেওয়া হবে না, বিজ্ঞাপন দেওয়া হবে না, ওদের ফতোয়া জারি করা হচ্ছে, জেলে পোড়া হচ্ছে, পারলে মেরে ফেলা হচ্ছে, সেই সময় রোজ হুমকি, সেই সময় আমি তখন গুনতাম, আচ্ছা ক্যাম্পেইন কলিং এ কতগুলো কমেন্ট পড়লো দেখি তো মানুষের, আচ্ছা বাকি এর কি পড়লো, আচ্ছা পিনাক কি বলছে, কারণ পিনাক তো তোমার সঙ্গে আমার পরিচয় এত আগে, তোমার সঙ্গে আমার বহু বিষয় আলোচনা, তর্ক, রাত্রিবেলা চেঁচা বেচি, ঠিক আছে, আমাদের এত সময় বারবার আমি খেয়াল রাখতাম পিনাকদার কমেন্ট 16টা,
কোনদিন 2টো, তারপর আস্তে 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 আমি মানুষকে দেখলাম সবার বক্তব্য আর বাস্তব মেলাতে 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 আস্তে আস্তে আমি যখন দেখলাম কমেন্টটা 100 টাচ করে গেল, সেদিন আমার মনে হলো ইয়েস ইয়েস, এই কোথাও একটা সব মানুষ এক হচ্ছেন এবং একটা অন্ধকারের বিরুদ্ধে তারা নিজের মনে আলো জ্বালছেন, যে আলোটা হচ্ছে বেসিক্যালি প্রতিবাদের আলো, আমার নাগরিক সম্মান পাওয়ার অধিকারের আলো। এইটা না কোথাও একটা আমাদের এই গ্রাউন্ড স্তরের যারা কর্মীরা রয়েছেন, অনেস্টলি বলছি, আজ মানুষ আমাদের সরকার এনে দিয়েছেন, আজ মানুষ নতুন পশ্চিমবঙ্গ সরকার এনে দিয়েছে। তারা জানেন কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল রাজকোষ মানে সরকারের ভাড়া শূন্য করে দিয়ে বেরিয়ে গেছে। 8 লক্ষ কোটি টাকার উপর দেনা। তোমার আমার বাড়িতে আমাদের যে রিক্সা চালাচ্ছে, যে শ্রমিক ভাই, যে কৃষক ভাই বন্ধু রয়েছেন, তাদের বাড়িতে একটা ছোট্ট দরিদ্র বাচ্চা জন্মালো, মাসে 80,000 টাকার লোনটা নিয়ে জন্মাচ্ছে কোনো অপরাধ না করে। তারপরে লাগাতার মিথ্যে মিথ্যেকে মিথ্যে, এবং একটা অংশের সরকারি অফিসারদের বাধ্য করানো হয়েছিল মিথ্যে বলো। আরজি করার সময় আমরা দেখিনি একদম আইএস আইপিএস দের বাধ্য করে করে মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝানো, যারা এই সন্দীপ ঘোষের লোকজনদের ফিঙ্গার স্পিন স্পেশালিস্ট বলানো, ওই দিন সকালবেলা তারা কি করতে গেছিলেন, মিথ্যে বোঝানো, সরকারি তরফ থেকে মিথ্যে, বেআইনি ভাবে জমিগুলোকে আইনি বানিয়ে দেওয়ার চেষ্টা, মানুষের চাকরি সরকারিভাবে চুরি, মানুষের চাল ডাল চুরি, এবং এই এক ধরনের সরকারি অফিসারদের তারা বাধ্য করেছেন। তাদের অনেকে ভালো, যখন আন্দোলন করছি রাস্তায় পিনাকদা, পুলিশ যেভাবে টেনে হিচড়ে তুলতো, মানে ওইভাবে কোনো বন্য পশুকেও তোলে না, যেইভাবে টেনে প্রিজন ভ্যানে আমাদের কর্মীদের ছুঁড়ে দিত, কেউ তোলে না। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটতো, যে ঘটনা পরিষ্কার তোমাদের মাধ্যমে জানাতে চাই। দরজাটা বন্ধ করে দেওয়ার পরেও সেই পুলিশ অফিসার ঠিক হাতটা জড়ো করে বলতো যে স্যার অন্যায় করছি জানি, কিন্তু আমার ট্রান্সফার হয়ে যাবে। এই দৃশ্য আমার বাড়িতে বাবা মা বউ ছেলে মেয়ে তোর দেখছে। সবচেয়ে প্রিয় বন্ধু, তোর পরম বন্ধু, চরম বন্ধু বলছি না, পরম বন্ধু, সে কি এগুলো দেখতো না? কখনো বলতো যে আমি এই বাধ্য হয়ে এগুলো করছি, বাধ্য হয়ে সমর্থন দিচ্ছি, নাকি মন থেকেই করতো? না, সেই জায়গাটা হচ্ছে যে আমরা যখন একসঙ্গে কাজ শুরু করি, আমাদের মধ্যে 5-6 জন, আমি, যিশু, পরমব্রত, কাঞ্চন, কিছুটা পরে বিশ্বনাথ, তারপর সৃজিত, ইন্দ্রদীপ দাশগুপ্ত, আরো কিছু সাংবাদিক বন্ধু বান্ধব, রাজ চক্রবর্তী, আমরা না যে সিস্টেমে ফিল্ম ইন্ডাস্ট্রি বা টেলিভিশন ইন্ডাস্ট্রি চলছিল, আমাদের বারবার মনে হতো মানুষ পাল্টে গেছে, কিন্তু মানুষকে আমরা যা নির্মাণ করে দিচ্ছি, সেটা সিনেমা হোক সিরিয়াল হোক, সেটা না একটু তামাদি বা পুরনো হয়ে যাচ্ছে, মানুষ যা চাইছেন তার সঙ্গে মিলছে না। এবং কোথাও যেন আমাদের কিছু পরিচালক বন্ধু পারতেন, আবার অনেকেই সমাজ কি চাইছে সেটা না জেনে নিজেরা যেটাকে সমাজ মনে করতেন সেই ধরনের প্রোডাক্ট সাপ্লাই দিতেন। এখান থেকেই কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি মানুষের কিছু আগ্রহ কমতে শুরু করেছিল, যে আমরা যা চাইছি সেটা দিতে পারছে না। হ্যাঁ, মানে তখনও পর্যন্ত এই তৃণমূলীয় ব্যবস্থা কিন্তু আষ্টে পৃষ্ঠে মানে বেঁধে ফেলেনি সবার জিভ, সবার ঠোঁট, সবার চোখ বন্ধ করে দিতে পারেনি। তারা ওই অদৃশ্যভাবে জালটা বুনতে শুরু করেছে। শিল্পীরা বেসিক্যালি তৃণমূলের কাছে সাবানের টুকরো। মমতা বন্দ্যোপাধ্যায় নানান অপরাধ করে বা তার নেতা মন্ত্রীদের দিয়ে অপরাধ করিয়ে সমাজ থেকে যে পাপের কলঙ্কটা গায়ে মাখতেন, শিল্প এবং শিল্পী প্রিয় এবং মাস্টারমশাই প্রিয়, শিক্ষা প্রিয় এই পশ্চিমবঙ্গের মাটিতে পাশে হয় শিল্পী লেখক কবিকে ওই সাবানের টুকরোর মতো করে রেখে দিয়ে সেটা গায়ে মেখে ওই পাকটা ধুয়ে ফেলে কিছু ভোট, যারা সহজ সরল মানুষ, সেই ভোটটাকে নিয়ে খেলা করতার একটা পরিকল্পনা করতেন এবং সাকসেসফুলও হতেন, এবং এটাকে সাহায্য করে দিত বাধ্য হয়ে ট্রান্সফারের ভয়েতে বা প্রমোশনের লোভে, বা না হলে তৃণমূলের ক্রিমিনাল পৌঁছে গিয়ে আমাদের জীবন তছনছ করে দেবে, বউ বাচ্চাকে শেষ করে দেবে, এই ভয়েতে কিছু অফিসারও কিন্তু এই খেলার পার্ট হয়েছিলেন। মানে আমরা বাইরের লোকের সম্পর্কে বলবো আর এই দিকটা দেখতে পাবো না, এটা হলে তো অন্যায় হবে।
প্রফেশনাল ক্ষেত্রের বিভিন্ন বন্ধু বান্ধব পরমব্রত শুধু তো একা না, আমাদের একটা ব্যাচ ছিল, এবার পরম চিরকাল তার নিজের মতো করে চলতে এবং বলতে ভালোবাসে। ঠিক আছে, এটা প্রত্যেকটা মানুষের এক একটা করে ধরন হয়। এবার তার কখন মনে হয়েছে আমি খারাপ সে বলেছে, আবার কখন মনে হচ্ছে আমি খুব ভালো। ভালো নয়, ঠিক আছে, নরেন্দ্র মোদী বারবার করে বলেছেন তেলের ব্যবহার কমাতে হবে, কিন্তু এই অযাচিত ভাবে এই যে যারা তেল দিতে আসছে এইটা তো মানে দেশের পক্ষেও খারাপ, এবং গোটা পৃথিবীতে একটা যুদ্ধ চলছে, আড্ডা না একতরফা হয় না, অনেকক্ষণ বলেছে রুদ্র। না না, এবার আমি বলবো 2020 সালের শেষ দিকে রুদ্র বিজেপিতে যোগ দিল, 21-এর নির্বাচন রুদ্রর পরাজয়, খুব ভালো। এরপরে আমি এই যে তালিকা নিয়ে বসেছি, 2022 সালেও রুদ্রাতে 4টি ছবি ছিল, 23-এ 1টি, 24-এ 1টি, মানে 2005 সাল থেকে রুদ্র নিয়মিত অভিনেতা, মানে সিনেমার অভিনেতা। তো সেই সময় থেকে বছরে এতগুলো সিনেমা, সেখান থেকে একটাই নেমেছে, সেগুলো মুক্তি পায়নি। 2025-এ এসে রুদ্রর 4টে যেগুলো মুক্তি পেল, আটকে থাকা ছবি, হ্যাঁ সবগুলো মুক্তি পায়নি, তার মধ্যেও গৃহপ্রবেশ, ধূমকেতু, ঠিক আছে, ধূমকেতু 2016 ছবি, আর রিসেন্টলি দ্য একাডেমি অফ ফাইন আর্টস, তাও সেটাকে মুক্তি দিতে দেওয়া হচ্ছিল না, আটকে দেওয়া হয়েছিল। এই ইম্পা যারা কান্নাকাটি করছে তারাই আটকে রেখেছিল, তো লড়াই করে আইনি পদক্ষেপে ছবি রিলিজ। আমার এখানে প্রশ্ন, পরমব্রতর এই সময়ের তালিকা আমি এক্ষুনি বের করতে পারি, আমাকে রেডি করা আছে, কত সিনেমা কত কি করেছে সব ভালো। তাহলে যখন তৃণমূলের জমানা, যখন পরমব্রতরা স্বরূপ অরূপের ঘনিষ্ঠ বৃত্তে, তখন তারা যদি রুদ্রকে আউট করে দিতে পারে, রুদ্র যদি একটা বিরুদ্ধ দল গেরুয়া হয়ে গিয়ে সিনেমা না পেয়ে দিনের পর দিন চেয়ারে বসে কাটাতে পারে, নিজে দেখেছি, তাহলে পরমব্রতরা সেটা করবে না কেন? তারা এখন অপেক্ষা করুক। এই যে তোর একটা ব্যাপার দেখছি না, সবাইকে নিয়ে আসা, এটা মানুষ কিন্তু ভালো করে নিচ্ছে না। না, প্রথম তুই বলবি সরকারি অনুষ্ঠান, হ্যাঁ একদম একদম একদম, আমি কেন বলবো না, সেটা হচ্ছে পরিষ্কার, আমাদের 4 জনকে সরকারের পক্ষ থেকে সম্মানীয় মুখ্যমন্ত্রী এটা দায়িত্ব দেন। কি দেন? 2006 সালে, মানে অনেকে জানেন না, একটু সোজা করে বলি, না হলে অসুবিধা হবে, তাদেরও লোককে বলতে বোঝাতে সুবিধা হবে, কারণ লোকে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা বোঝেন, কিন্তু সেই ফিল্ম ইন্ডাস্ট্রির ধরনটা তারা অনেকে জানেন না। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা 2 ধরনের মানুষ দেখি, ক্যামেরার সামনে একজন মানুষ অভিনয় করছেন, আর ক্যামেরার পিছনে কিন্তু এই সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা সব থেকে বেশি মানুষ থাকেন। তাদের এক কথায় যদি আপনারা টেকনিশিয়ান বলেন, সেটা যথার্থ হবে। এবার এই টেকনিশিয়ান মানে কিন্তু বিভিন্ন ভাগ, ধরুন কেউ মেকআপ করছে, কেউ চুল ঠিক করছে, কেউ পোশাক পরাচ্ছে, ড্রেসার, আবার কেউ আমাদের প্রোডাকশন বয় যারা চা জল খাবার দিচ্ছেন, আবার কেউ লাইট দিচ্ছেন, হ্যাঁ, আবার কেউ ক্যামেরার কাজ করছেন, কেউ আবার ওই ক্যামেরা এগিয়ে যাওয়ার জন্য ট্রলি করছেন। এরকম প্রায় 26টা বিভাগ আছে আমাদের, এই আলাদা আলাদা কাজের ধরন, সেটাকে বলে গিল্ড, কারেক্ট? এবার এই প্রত্যেকটি গিল্ড তারা সঠিকভাবে কাজ করছে কিনা, বা তাদের কেউ পেমেন্ট আটকে রেখে দিচ্ছে কিনা, বা তাদের কেউ অনুপস্থিত হলেন, শরীর খারাপ হলো কিনা, তাদের দেখভালের জন্য এই গিল্ডগুলোর মাথায় একটা কমিটি হয়, যে কমিটিটাকে বলা হচ্ছে ফেডারেশন। আবার বলছি, ফেডারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গিল্ডগুলির দেখাশোনা করবার জন্য। মানে ছাতা, তার নিচে 26টা গিল্ড, যেখানে ডিরেক্টরদেরও গিল্ড আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদেরও গিল্ড আছে, কারেক্ট? এবার এই গিল্ডের মাথায় যে ছাতা ফেডারেশন, সেইখানে বসে পড়লেন স্বরূপ বিশ্বাস। জেনারেলি কি হয়, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কাজের সঙ্গে যারা রেগুলার জড়িত, জানেন, যারা এই যে কোনো বিভাগের কাজ করার অভিজ্ঞতা আছে, তারাই এই চেয়ারের বসবার জন্য ইলেকশনের তারা নাম তুলতে পারেন। ইলেকশনটাই তো হতো, বলছি। এবার কি করা হলো, ঘুর পথে এবং মিথ্যে ভাবে কিছু লোকজনদের দিয়ে সাইন করিয়ে, কিছু পরিচালকদের দিয়ে, তখন ক্ষমতায় তৃণমূল, এই স্বরূপের নামে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একটা কার্ড বার করে দেওয়া হলো।
কিন্তু যদি তথ্য অনুসন্ধান করা যায়, যা হয়তো হবে, হওয়া উচিত, যদি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হয়, কোনো ভেজাল থাকলে তো হবে না। স্বরূপের শাসনকাল শেষ হয়ে গেছে, মানে ওই ফেডারেশনের যে চেয়ার ইলেকশন না হয়ে হয়ে সে ক্ষমতায় বসেছিল দীর্ঘ বছর, তো 2025-এ তার টেনিয়র শেষ হয়ে গেছে, সে আর ফেডারেশনের সভাপতি নেই, কারেক্ট? তো যাই হোক না কেন, এইবার বর্তমান পরিস্থিতিতে এই 26টা যে অত্যন্ত প্রয়োজনীয় গিল্ড, তাদের মাথায় ফেডারেশনটা প্রয়োজন, যা স্ট্রাকচার এখন অব্দি আছে। এবার কেউ নেই, তারা দ্বিধাগ্রস্ত, মানুষের রায় সরকার চলে আসাতে। এবার তারা খুব দিকচিহ্নহীন হয়ে রয়েছেন, দিশাহীন হয়ে রয়েছেন, যে এর আগে স্বরূপরা যে যে নিয়মগুলো চাপিয়ে দিয়েছিল, তৃণমূল সরকার যে যে অবৈধ নিয়ম চাপিয়ে দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট করেছে, সবার হাত থেকে কাজ কমিয়ে দিয়েছে, প্রডিউসার পালিয়ে গেছে, অন্য যার রাজ্যের লোক ভয়তে শুটিং করতে আসে না, চূড়ান্ত ক্ষতি বাংলার। তো তাহলে কি সেই চাপিয়ে দেওয়া নিয়মগুলো চলবে, নাকি বিজেপি আসার সময় যে আলো দেখছেন, তারা যে ভরসা দেখছেন, যেভাবে সম্মানীয় মুখ্যমন্ত্রী দারুণ ঘোষণা দিয়েছিলেন যে পরিষ্কার, এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যে মেধার ভিত্তিতে হবে, কোনো ভয় আউট আর ভরসা ইন, যোগ্যতার বেসিসে মানুষ কাজ করবে। তো তাহলে এটাও তো আমরাও চেয়েছিলাম, অনেক একটা যোগ্যতা বলছি, এরা তো তেল মারতে বলছি না, সবাই তেল মারতে আসেনি, সম্পূর্ণ ভুলভাল কথা। এটা আবার দাদা, মানুষকে তুমি এদিক থেকে 6 দেখালে তার 9 দেখবার তার অধিকার আছে, তার দেখাটাকে কখনো পর্যন্ত কেউ অসম্মানিত করতে পারেন না। কিন্তু পর্দার পেছনেও একটা গল্প থাকে, যে গল্পটা অনেকে জানা নয়। আজকে তোমার বাড়িতে আমি কথাই বলছি, মানে কেউ অন্যভাবে নেবেন না, ধরো অসৌচ হয়েছে, কেউ মারা গেছেন, তাই তুমি খোঁচা খোঁচা দাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছো, আর তোমার পাশ দিয়ে আর একটা কিপটে হাঁটছে, তারও মুখে খোঁচা খোঁচা দাড়ি, সে রেজার কিনে খাওয়াবে না। এবার মানুষ দেখছেন দুজনেরই দাড়ি, তাহলে দুজনেই কি কিপটে, নাকি দুজনেরই আত্মীয় বিয়োগ হয়েছে, এমনটাও তো হতে পারে। তো তাই একটু জানার দরকার, জানাবারও দরকার রয়েছে। কি হলো, এই যারা টেকনিশিয়ান, যারা 26টা গিল্ড, তারা নিজেরা, আমাদের যে 4 জন, সেটা শ্রদ্ধেয় রূপিয়া গাঙ্গুলি, আমি, সম্মানীয় পাপিয়া অধিকারী, হিরণ, যারা আমরা এই ফ্রেটার্নিটিতে বা এই সিনেমা জগতের সঙ্গে, সংস্কৃতি জগতের সঙ্গে প্র্যাকটিক্যালি কাজ করেছি, এই যে অরাজকতা টলিউডে আবার তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা যাতে না হতে পারে, ভয়ভীতিহীন ভাবে মানুষ কাজ করতে পারে, তাই সম্মানীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন যে একটু আপনারা খবরাখবর জায়গায় নিন এবং মন্ত্রককে, মানে সংস্কৃতি মন্ত্রককে জানান। এবার আমরা যে যেমনটা পেরেছি, মানুষ এসেছেন, আমরা মিট করেছি, বা মানুষের সঙ্গে কথা বলেছি, যে তোমরা কথা বলতে চাইছো শুনছিলাম, তাহলে এসো বসো হয়েছে। আবার কখনো তারাও ডেকে পাঠিয়েছে আমাদের কম বেশি প্রত্যেককেই, এবং আমাদের কাজ কোনো সিদ্ধান্ত নেওয়া নয়, আমাদের কাজ হচ্ছে সেই বার্তাটুকু মিনিস্ট্রিতে পৌঁছে দেওয়া, যা সিদ্ধান্ত মন্ত্রক, সংস্কৃতি মন্ত্রক এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যে পথনির্দেশ, সেটা অনুযায়ী হবে। এবার 20 তারিখে, এই 20 তারিখে ঠিক 26টা গিল্ড, যা অত্যন্ত প্রয়োজনীয় এই সিনেমার ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি, ওয়েব ইন্ডাস্ট্রি চালাতে, এই 26টা গিল্ড তারা আমায় ডাকলেন, সম্ভবত পাপিয়াদিকেও ডেকেছিলেন, পাপিয়াদি ব্যস্ত ছিলেন, কারণ তারও প্রচুর কাজ এই ধরনের, তিনিও ব্যস্ত হয়ে দৌড়চ্ছেন এই সমস্ত কিছু ঠিক করতে। তো আমি পৌঁছবার সুযোগ পেয়েছিলাম তাদের আমন্ত্রণে, এবং এই 26টা গিল্ড এসেছিল, এবং সেই গিল্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকেরা এসেছিলেন, যে তাদের সুবিধে অসুবিধে জানাতে, এবং নতুন সরকারের থেকে তারা এই বন্ধনহীন পরিবেশের যে আশ্বাসটা পাচ্ছেন, সেটা কবে লাগু হবে বাই হার্ট, সেটা শুনতে, জানাতে এবং জানতে। তো আমার তো সেইভাবে জানাবার কোনো অধিকার নেই, তো তাই তাদের আমন্ত্রণে এই যে 26টা গিল্ড আছে, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, যে তারা এসে প্রথমেই বললেন যে এই প্রথম সরকারি টেকনিশিয়ান স্টুডিওতে, এই সরকারি হলে সরকার নির্দেশিত যে মিটিংটা হচ্ছে, এই প্রথম কেউ আমাদের কথা শুনতে চাইলেন। এর আগে অরূপ স্বরূপদের জন্য আমরা কোনো কথা মন্ত্রক অবধি পৌঁছতেই পারতাম না, এবং
যেহেতু তথ্য সংস্কৃতি মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, কারণ তিনি তো সবকটাই শিল্প জগৎ জানেন, ঝমঝম কবিতা লেখেন। তোর তো পুরনো নেত্রী। হ্যাঁ হ্যাঁ, আমার কারণ পশ্চিমবঙ্গের পুরনো মুখ্যমন্ত্রী। তো একটা কথা বলছি, উনি সেই যে বলেছিলেন, আমি রিসেন্টলি নয়ডা ফিল্ম সিটিতে গেলাম, যে কত সুন্দর ব্যবস্থা, একজন যোগী তিনি এইভাবে ভেবেছেন। তুই যখন তৃণমূলে যাচ্ছিস তখন তো এটা জানতি যে ওই উনি বলছেন উত্তরপাড়ায় ফিল্ম সিটি হবে, তারপরে বললেন প্রয়াগের ওখানে হবে মেদিনীপুরে, তারপরে বললেন উত্তরবঙ্গে হবে, এগুলো হলো না, প্রমোটারই হলো। এগুলোও কি একটা টান ছিল? ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্তর ঝগড়া হয়েছিল আমার সঙ্গে, আমি তো ছেড়ে দিয়ে চলে এসেছি সোনার সিংহাসন। আমি তো সরকারি কতগুলো দায়িত্ব আমায় দিয়েছিল, সেটা মন প্রাণ দিয়ে সামলেছি দাদা। আমি আমার এই রাজ্যটাকে ভালোবাসি, আমার রাজ্যের মানুষকে আমি ভালোবাসি। আমি যদি থেকে যেতাম, প্রচুর কোটি কোটি টাকায় লাভবান হতাম, আর মানুষকে পরিষ্কার শোষিত হতে দেখতাম। তাই তো আমার বেরিয়ে চলে আসা। আমার 2017-তে 16 নতুন সরকার আবার এলো তাদের, 2017-তে আমি বেরিয়ে চলে আসি। যোগাযোগ স্টেট বন্ধ, কারণ আমাকে থাকলেই ওই কম্প্রোমাইজ করতে হতো, ওই অন্যায়গুলোকে মানতে হতো, এবং পাপ এবং লুটের যে ভাগ সেইটা নেওয়াটাই ছিল ওদের সিস্টেম। ওদের দলে 2-1টা ভালো লোক ছিল না এমন নয়, কিন্তু তারা যখনই অন্যায়ের বিরুদ্ধে কথাবার্তা বলেছে তাদেরও কোণঠাসা করে দেওয়া হয়েছে, পরে তারা দল থেকে বেরিয়ে গেছে। থাকতে পারি না, থাকা যাবে না, ওদের নিয়ম লোটো মারো, ভাগ নাও, বেঁচে থাকো, হলো। তো যাই হোক, মানে যেটা বলছিলাম সেটা আরো খুব ইন্টারেস্টিং হতো। এই এতগুলো মানুষ এলেন, তারা তাদের বক্তব্য জানালেন। মেকআপ ডিপার্টমেন্ট থেকে একজন মেকআপ আর্টিস্ট মহিলা, তিনি জানাচ্ছেন যে স্বরূপ অরূপের কথা সে শোনেনি বলে তাকে বন্দুক দেওয়া, গুলি করে মারার টিপার বা শুটার পাঠানো হয়েছিল। এই কথা ওই মিটিং ছাড়া কোনোদিন কেউ শুনতে পেরেছে? সরকারের কাছে তো পৌঁছেছে এই কথা। এতগুলো ডিপার্টমেন্ট মন দিয়ে বলেছেন তাদের কথা 5 মিনিট করে, আবার তারা পরে আলাদা আলাদা করে বসতে চান। সে আমার সঙ্গে বসুন, পাপিয়াদির সঙ্গে বসুন, রূপাদির সঙ্গে বসুন, হিরণের সঙ্গে, যার সঙ্গে বসুন, রিপোর্ট তো একটা জায়গাতেই যাবে। এই প্রথম তারা বললেন আমরা আমাদের কথা বলবার এই প্রথম সুযোগ পেলাম এতগুলো বছরে। এবং সেখানে বাকিদের মতো করে পরমব্রত যেহেতু ডিরেক্টর গিল্ডের, এবং সৃজিত মুখার্জি, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, তারাও এসেছিলেন, তারাও তাদের কথা বলেছেন। আসেননি ওদের ঘাটাল মাস্টার প্ল্যান, মানে দেব অধিকারী? না, ছিল না। বুম্বাদাও দিল্লিতে না শুটিং এ ব্যস্ত রয়েছে। সে ওই কি অ্যাম্বুলেন্স দাদা না কি বলে একটা সিনেমা শুটিং করছে, যতটা আমি মানে কাগজে দেখলাম, সেখানে ব্যস্ত ছিল। যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা সিনেমা করা দরকার, কিভাবে মানুষকে ঠকানো হয়েছে, কিভাবে বলা হয়েছে এই বিধানসভা ভোট আসছে হয়ে যাবে, সেই বিপ্লব আসতো না গরমের ছুটির পরে, বিপ্লব আসছে ওরকম। তো যাই হোক, এবার তারা প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত জানালেন, এবং আমার কাজ ছিল হচ্ছে যে মতামতে হ্যাঁ না বলে দেওয়া নয়, তাদের মতামত নিয়ে নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা সরকারি নিয়ম মেনে পৌঁছে দেওয়া। যখন সরকার নির্দেশিত মিটিং হয় দাদা, আমাদের কারুর কোনো অধিকার নেই যে কে কোন মতে পথে বিশ্বাস করে সেইটাকে আটকাবার। রাজনৈতিক জায়গা হয়ে গেলে বা অরাজনৈতিক জায়গা হয়ে গেলে আটকানো যায়, সরকারি জায়গাতে প্রথমত কোনো আটকানো যায় না। নাম্বার 2, এই গিল্ডেরাই বিভিন্ন টেকনিশিয়ানরাই পরিষ্কার মিটিং ডেকেছেন, এবং তারা সরকার পক্ষের সঙ্গে কথা বলে নিজেদের বিপদ মুক্ত হতে চেয়েছেন এবং সরকারের কাছে সাহায্য চেয়েছেন, এবং এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এইবার এই পরমব্রতকে দেখে আবার 2-1টা লোকও ছিল, কিছু অন্যান্য লোকও ছিল না তা নয়। এবার লোকে তো ক্যামেরার উল্টো দিকটা দেখতে পায়নি। এমনি আমাদের এখানে মিটিং এ যে নিয়ম হয়, এই ইন্ডাস্ট্রিতে যারাই বিভিন্ন ক্ষেত্রে নাম করেছেন পরিশ্রম করে, তার কাজের গুণে, সে কে কি দল করলো না করলো সেটা ম্যাটার করে না। মানে আমি যদি বলি আজকে যাই দল করুক না কেন, তার ওই রাজনীতির জন্য মানুষ তাকে পছন্দ করেছেন না তার গুণটার জন্য। তিনি ভালো ক্যামেরা করেন, তিনি ফরওয়ার্ড ব্লক করেন, নাকি সিপিএম করেন, নাকি আইএসএফ করেন, নাকি শাসক দল আজকে বিজেপি করেন, না তৃণমূল করেন, তার জন্য তার তো নাম হয়নি। কাজের সুযোগের কিছু ধান্দা তৃণমূল করিয়ে দিয়েছে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তাদের ঘনিষ্ঠ লোকজনকে তারা এসছেন, বক্তব্য বলেছেন, চলে গেছেন। এইবার কার বক্তব্যের মানুষ কি রিয়াকশন দেবেন সেটা তার ব্যাপার এবং পরিষ্কার জনগণের ব্যাপার। কিন্তু মজার কথা হচ্ছে এখানে কিছু লোক আছে যারা এটা ঘটাবার চেষ্টা করেছিল এই সরকার নির্দেশিত মিটিংকে, যে আমি নাকি একটা মিটিং ডেকেছি এদের সব জয়েন করাবার জন্য। আমি জানি না তাদের
কত কোটি প্রণাম জানাবো আমি জানি না, যে সেটা হচ্ছে যে প্রথম দিন থেকে সাংগঠনিক দল, সেখানে সম্মানীয় সভাপতি যখন এই ইলেকশনের রেজাল্ট বেরোবার পরেও যখন বিভিন্ন লোকজন যারা বিজেপি করতে, কোনো রাজনীতি করতেন না, হঠাৎ করে বিজেপি হতে চেয়েছেন, বা তৃণমূল থেকে বা অন্য বাম দল থেকে কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করতে চেয়েছেন, স্পষ্ট ভাষায় আমাদের সম্মানীয় সভাপতি সম্মানীয় শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়ে গেছেন যে আমাদের কাউকে প্রয়োজন নেই, আমাদের অনেক লড়াকু কার্যকর্তা রয়েছেন, বাকি পরে ভাবা যাবে। এখন ভাববেনই না কিছু। ছোট অটো থেকেও পতাকা সরানো হয়েছে, কিন্তু না সর্বত্র। না না না, আমি অনেকক্ষণ ধরে শুনেছি, হ্যাঁ খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। না, কারণ অনেকে জানেন না। সব বুঝলাম, যারা যোগ্য তাদের কাজের গুণে তারা সামনে এসেছে, আসুক। রুদ্রনীল ঘোষের যোগ্যতা আছে কি নেই এটা তো দর্শকরা জানে, আমি জানি। আমার তোর একটা সিনেমা মনে পড়ছে, আবার তুই বলে ফেললাম, হাওয়া বদল। হাওয়া বদলে জিৎ আর রাজ, তাদের মধ্যে অন্তরের বদল হয়ে যায়, হ্যাঁ, সোল চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এখন সোল চেঞ্জ হচ্ছে না, আবার হাওয়া বদল পার্ট 2 আবার 12 তারিখে আসছে। আচ্ছা, এই ছবিটা রিলিজ করবার কথা ছিল ডিসেম্বরে, সেটাও রিলিজ করতে দেওয়া হয়নি। আমি আছি আমাকে প্রশ্ন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না, দিচ্ছে না না, এই যে হাওয়া বদলের চেষ্টা হচ্ছে, আচ্ছা কোনো হাওয়া বদলার কোনো চেষ্টা হবে না যারা দিনের পর দিন যোগ্যতা থাকা সত্ত্বেও তোকে কাজ দেয়নি, মানে ভোটে জিতে গেছিস না, আমাকে গাড়ি বাড়ি বেচতে হয়েছে, সবাই জানে, আমি জানি সেটা। এই চেকটায় বসে থাকতে হতো, বল একবার সেই দিনগুলো কেমন ছিল। কি বলবো, ধরো খুব কম সংখ্যক লোক পেয়েছি, মানুষ পেয়েছি, বন্ধু পেয়েছি এই সাংস্কৃতিক বিভাগে যে অন্যায়টা হচ্ছে সেটা নিয়ে লড়াই করবার জন্য। খুব কম মানুষের সাপোর্ট পেয়েছি দাদা। তো কাজ তো ছিলই না, 5 বছরে কাজ করেছিলাম 70 দিন, মানে 365 ইন্টু 5, 70 দিন মাত্র। ফলত পরিষ্কার রোজগার তো কমে, রোগের একে নেই, তার উপরে আর এই যে ধরো রোজগার শুধু না, রোজগারের সাথে কাজের কাজ না করার যন্ত্রণা। না, ফোন আসতো না দাদা, কোনো ফোন আসতো না। আমার সঙ্গে কেউ ছবি তুললেও বিজেপি করে, ও বিজেপির মিছিলে নামে, বিজেপির হয়ে অ্যারেস্ট হয়, টেনে তোলা হয় কুকুরের মতো গাড়িতে, মানে কুকুর বলে যারা কুকুর ভালোবাসেন, সেবা করতে গেছিল, ভবানীপুরে মেরেছিল, ক্ষমা করে দেওয়া হবে তাদের? না না না, একদমই ক্ষমা করা হবে না। আবার বলছি তো, ক্ষমা করার প্রসঙ্গ কোত্থেকে এলো? ক্ষমা করার প্রসঙ্গ কোনো জায়গায় নেই। তারা যেভাবে কান ধরে ঠাটিয়ে মেরেছে, ভারতীয় জনতা পার্টি পরিষ্কার কখনো সে কথা বলে না যে কান ধরে ধরে ঠাটিয়ে চড় মারুন, জেলে পুরে দিন, খুন করে দিন, যা ওরা করাতো। এবং যে কারণেই পরিষ্কার ভারতীয় জনতা পার্টি উইথ ডিফারেন্স। এই বাকিরা তো এখানে মিথ্যে কথা বলার চেষ্টা করেছিলেন। আজ যদি ফলাফলটা অন্য হতো, পিনাক পানীয় বেঁচে থাকতো না, তার কোড়ে আঙুল হয়তো কোনো ড্রেনে ঘুরে বেড়াচ্ছে, চৌরঙ্গি ড্রেনে, আর পরিষ্কার হয়তো উল্টোডাঙ্গা ড্রেনেতে তার চোখের একটা কাটা অংশ ঘুরে বেড়াচ্ছে। রুদ্রনীল ঘোষ সে বটি কাবাব হয়ে ড্রেনে ঘুরে বেড়াচ্ছে। যদি ফলাফলটা উল্টো হতো, কদিন আগেই আদালত কোন একটা বিষয় নিয়েই, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংক্রান্ত যে অবৈধ বাড়িটারি নাকি সব মামলা চলছে, সেটাকে নিয়ে সম্মানীয় এক বিচারক বলেছেন যে ফলাফলটা যদি উল্টো হতো, তার যে এইবার বাপেরও বাপ বাঁচাতে পারবে না দিল্লি থেকে এসে এই যে বিভিন্ন জায়গায় যে থ্রেটটা দিয়েছিলেন 4 তারিখ দুপুর 12টার পর আগে, এবং ফলতায় একটা চুল্লি বানানো হবে কথা দিয়েছেন, যে চুল্লিতে বিরোধীরা মারা যাবে তাদের পোড়ানো হবে। আজকে সেই চুল্লি থেকেও মারা গেলে মুখাগ্নি করতে যাওয়ার ক্ষমতা ওনার নেই, একদম নেই। শুধু নিজের বাড়িটা এবং এই কথাগুলো আমি ধন্যবাদ জানাবো আমাদের আইন ব্যবস্থাকে। বিচারপতি বলেই ফেললেন যে ফলাফলটা যদি উল্টো হতো, কল্যাণ ব্যানার্জি ঝোল টেনে কিছু কথা বলার চেষ্টা করেছিলেন, যা তিনি করেন। সেখানে সম্মানীয় বিচারপতি অত্যন্ত নিরপেক্ষতার জায়গায় বলেছে যে আমরা যতদূর জানি বা আমাদের মনে হয় ফলাফলটা যদি উল্টো হতো এবারে, তাহলে অন্য ঘটনা ঘটবার প্রবণতা ছিল, অর্থাৎ রক্ত গঙ্গা বইতো, কেটে কুঁচো কুঁচো করে, সেই কথাই তো বলছিল। তো ভারতীয় জনতা পার্টি তো সেই রাস্তাতে যায়নি বলেই আমাদের উপরে এত মার, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাপ্পড় খাচ্ছি। কি না কোভিডের সময় 2021-এর পর ভবানীপুরের মানুষগুলো বড় বড় অট্টালিকার পেছনে এতগুলো বস্তি থাকে, গরিব মানুষ থাকে, তারা কোভিডে
খেতে পাচ্ছেন না, স্যানিটাইজার, মাস্ক, চাল ডাল সব জোগাড় করে তাদের কাছে পৌঁছে দেওয়াটা ছিল অপরাধ। চর মারতে মারতে ওখানে তৃণমূল কাউন্সিলরের বর বাবলু সিং আমায় বলছেন যে চল ফাট এখান থেকে, বিয়ে ফিয়ে বুঝি না। আলো যে মানুষকে খেতে দিতে এসছি। রামকৃষ্ণ বেদান্ত আশ্রম তাদের সাহায্যে একটা গাড়ি জোগাড় করেছিলাম, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই, তারা পাশে দাঁড়িয়েছিল। মারতে মারতে বলছে আর রাস্তার উল্টো ফুটে পুলিশ দাঁড়িয়েছিল, সে দাঁড়িয়ে দেখছে আমায় মারা হচ্ছে। উল্টো তোরে গেছেই কেস হলো। আমি কালীঘাট থানায় গেলাম কমপ্লেন করতে, সেখানে এই শান্তনু গুহ বিশ্বাস নাকি নাম, সিনা বিশ্বাস, যে পুরো পুলিশ সিন্ডিকেটটাকে, মানে পুলিশদের সিন্ডিকেটের মধ্যে এনে পুলিশের চরিত্র, যে চরিত্রে তারা সংবিধানের সম্মান করা এবং আইনের পালন করার কাজ দেখেন, তাদেরকে সংবিধান থেকে সরিয়ে, আইন থেকে সরিয়ে কি করে তৃণমূলের দালাল হবেন, তৃণমূলের হয়ে ভোট দিতে তারা বাধ্য থাকবে, নাহলে ট্রান্সফার হয়ে যাবে, আর আরো লুট মার বিভিন্ন সঙ্গে জড়িয়েছিলেন, তিনি বসে আমার এফআইআর নিলেন না। আমি অভিযোগ করলাম, আমি ত্রাণ দিতে এসে আমাকে মারা হলো, ওপেনলি মারা হলো। কদিন আগে চিঠি এসছে আমার কাছে যে আমি নাকি ভবানীপুরে ত্রাণ দিতে গিয়ে ওদের মেরেছি। এই পুরো বয়ানটাকেই পাল্টে দিয়েছে শান্তনু, দিয়ে নিজে এখন জেলে আছে। আমি একটু রাজনৈতিক নয়, মানে আমাদের সরকারি কাজেরই ছোট ছোট দায়িত্বগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেগুলো আমাদের বেশ কয়েকজনকে যেটা ভাগ করে করে দেওয়া হয়েছে, সেই কাজগুলো পালন করছি বলে আমি বললাম যে 26 তারিখের পর আমি এটাকে নিয়ে কথা বলবো, এখন বলবো না। মারা হলো আমায়, মানে শেষ করে দেওয়া হলো, কেস করা হলো, কি পুলিশ কেস করলো নিজে, আমি অভিযোগ করলাম পুলিশের, যে পুলিশ কেস করলো আমার নামে। সে এইভাবে শুধু আমি নয়, পিনাকদা, অগণিত মানুষ। আমি বলছি না, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ভদ্রমহিলা মেকআপ আর্টিস্ট, তিনি পরিষ্কার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তাকে বাড়ি থেকে মারবার জন্য বন্দুক দেওয়া লোক পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, পুলিশের কাছে যখন তারা গেছে, পুলিশ উল্টে এদের হ্যারাস করতো ডেকে, এবং থ্রেট করতো, এবং বলতো মামলা তুলে নিন, নাহলে অসুবিধা হবে, এফআইআর করতে আসবে না, নাম কাটুন, ওর নাম কাটুন। এই জায়গাতেও পুলিশকে তারা ভেঙেছিল। দাদা সব মনে আছে। এই চেয়ারটায় তুমি যে বললে, যেখানে আমরা কথা বলছি, পাশের চেয়ারে বসে থাকতাম, চান করে শুটিং এ বেরোবার পোশাক পরে, কেউ আসেনি। হ্যাঁ, যাদের আমি ভুলবো না, আমি তাদের কথা সব জায়গায় বলবো, বলে যাব। ওই সময় আমার কিছু বন্ধু হয়েছিল, যারা ফোন করতে পারে না, যারা আমার সঙ্গে স্ক্রিপ্ট পড়তে পারে না, যারা অ্যাকশন কার্ড বোঝে না, সেই বন্ধু। খান 50 পায়রা, 4টে শালিক, 2টো কাঠবেড়ালি আর 2টো বুলবুলি, তারা পালা করে করে আসতো। আস্তে আস্তে আমার গায়ে বসতে শুরু করলো। তাদের সঙ্গে কি কথা বলতাম নিজেও জানি না, নিজে কিছু খেতাম, ওদের কিছু দিতাম। যাই হোক, সেই সময়টা আমি জানি, আমি ওই সময় ভুলে যাব কি করে? রুদ্রনীলের একটা, কিন্তু প্রতিহিংসার রক্তপাত তো ভারতীয় জনতা পার্টি শেখায় না। বিজেপিতেও সেভাবে কালচারাল সেলের গুরুত্ব অত ছিল না, বুথ শক্ত করো এসব ছিল। তার মধ্যে থেকে দলের মধ্যেও একটা লড়াই ওকে চালিয়ে যেতে হয়েছে। বিজেপিতে পয়লা বৈশাখ পালন, বিজেপিতে দুর্গাপুজোটাকে একটা সাংস্কৃতিক চেহারা দেওয়া, এসব নিয়েও দলের নেতাদের সঙ্গে লড়াই করে সেগুলোকে রুদ্র চালিয়ে গেছে। সেই সঙ্গে শিল্পী সত্তা যেটা ছিল, কিশোর কুমার সরণে, সেই সত্তাটাকে ও প্রতিবাদে যেভাবে বদলেছে, নতুন নতুন ছড়া লিখে, আমরা ইউটিউবাররা যেমন আমাদের গলার জোর দিয়ে, গলার স্বর দিয়ে সত্যকে বলে বেরিয়েছি, তেমন করেই রুদ্র তার একটা নতুন ভাষা তৈরি করেছিল, কবিতা। আজকে যখন সেই লোকগুলো যারা তোকে এক ব্র্যাকেটে রাখতে চায়নি, তারা যখন হাসেন, রুদ্র, তাদের জন্য কি মনে হয় যে তারা, জানি একটা মানুষ জয়ী হয়েছে, তার যখনই কেউ সফল হয় তার মধ্যে বিনয় বাড়া উচিত, বাড়বে, কিন্তু তাহলেও আমার মনে হয় একটা মনে মনে শপথ থাকা উচিত, এদের যোগ্যতার গুরুত্ব এদের থাকুক, কিন্তু সমাজ এদের চিনুক, তাদের সিনেমা দেখে হাততালি পড়ুক, গান শুনে মানুষ দুহাত তুলে নাচুক, কিন্তু একই সঙ্গে তাদের চরিত্রগুলো মানুষ জেনে রাখুক, যারা
একদিন বন্ধুকে অবহেলা করে ফেলে রেখেছে। আমাদের প্রত্যেকের জীবনেরই এরকম গল্প আছে, রুদ্রনীলের হয়তো একটু বেশি। এই মানুষগুলোকে চিনিয়ে দেওয়ার জন্যই রুদ্র কিন্তু একটা নজির। আমরা আলোচনাটা যেভাবে শুরু করেছিলাম মজা করতে করতে একটু ভারাক্রান্ত হয়েছে, আমরা আবার মজায় ফিরবো, কারণ রুদ্র মানে মজা চিরকালের। তো সেই জায়গা থেকে আমি একদম সরাসরি মোবাইলটা বের করি। মোবাইল ব্যবহার কি করবো? 4টে লাইন চাই। এই যে যারা ফিরে এসেছে, যারা নিজেদের বেশ মানে লোভী আবার কবি, এইভাবে যারা নিজেদের প্রতিষ্ঠা করতে চেয়েছে, তাদেরকে অরিজিনাল যুদ্ধ করে যাওয়া এক কবি বলবো না, কলমচি, যে মানুষের ভাষায় কথা বলেছে। এবং বিজেপির যখন যাত্রা চলছিল আমি প্রতিদিন খেয়াল করেছি, যেখানে যেখানে গিয়ে দাঁড়াচ্ছে যাত্রা, সেখানে রুদ্র বক্তৃতা দেবে কি, মানুষ কবিতা কবিতা করে চেঁচাচ্ছে, আর লরির মাথা থেকে তাকে কবিতা বলতে হচ্ছে, অর্ধেকটা শোনা যাচ্ছে না, এত হট্টগোল, ঢাক বাজছে, ঢোল বাজছে, তার মধ্যে আজকেও শুনবো। আমি এটাই বলবো যে আমার প্রচুর ভালো ভালো কবি বন্ধু রয়েছেন। ছোটবেলা থেকে স্ক্রিপ্ট লেখা, নিজের মতো করে কবিতা লেখা, নাটক লেখা, এগুলো তো হ্যাবিট ছিলই। কিন্তু আমার থেকেও ভালো কবিতা লিখিয়ে আমার যে বন্ধুরা ছিলেন, যারা জীবন এবং বাস্তবতাকে নিয়ে দারুণ দারুণ কবিতা লিখতেন, মানুষ ওয়াও বলতো, তারাও ভয় পেয়ে কলমটাকে বন্ধ করে রেখে দিলেন। তখন আমার মনে হলো, আমার কাছ থেকে তোরা ক্যামেরা কেড়ে নিয়েছে, আমার অ্যাকশন কাট শুনতে দেয় না। কাজ ডেফিনেটলি রোজগার দেয়, কিন্তু কাজ একটা অন্য প্রেম। কাজ থেকে বসিয়ে রেখে দেওয়া কাজের মানুষকে এর থেকে পৃথিবীর বড় কোনো শাস্তি হতে পারে না। মানে কর্ম ধর্ম এবং কর্ম সব আক্রমণের থেকে বর্ম। আমার নিজেকে একটা বাঁচিয়ে রাখা যায় কাজের মধ্যে। আমার 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 বন্ধুরা চাইলে পারতেন। আমি আবার বলছি যে তৃণমূলের পদ্ধতি তো বেশ কিছু জায়গায় মানুষকে এই নোংরামি অসভ্যতামি করতে তো বাধ্য করতো। কে সিনেমা বানাতে পারবে, কে পারবে না, কাকে বয়কট করবে, কে সিনেমা হল পাবে পাবে না, এই অত্যাচারে তো জরাজীর্ণ আমি। যে কারণে আমার বিরুদ্ধেই প্রথম বয়কটের মিছিলটা বেরিয়েছিল একদম শুরুতে, যেটা বললাম, ওই মানে ধরে নাও একদম টেকনিশিয়ান স্টুডিও থেকে আর উত্তম কুমারের টালিগঞ্জের ওই মূর্তিটা অবধি। কি না আমি বলেছিলাম, এখানে মাফিয়ারা চলছে, সিনেমা শিল্পটাকে ধ্বংস করা চলছে। তখন আমার পাশে কেউ দাঁড়ায়নি। যারা দাঁড়াননি, যদি দাঁড়াতেন, আমি তো আমার কথা বলিনি, সবার কথা বলেছি, তাহলে আজকে এই জায়গায় ইন্ডাস্ট্রিটার এই ভয়ঙ্কর জায়গায় পৌঁছতো না। আর দুই, তাদের প্রত্যেককে, তারা হয়তো তৃণমূলের থেকে বেনিফিট নিয়েছেন, তাদের প্রত্যেককে ওই অপদার্থগুলোর পায়ে মাথা ঠেকাতে হয়েছে বেঁচে থাকবার জন্য। যদি আমার পাশে তারা দাঁড়াতেন একসঙ্গে, দল মত নির্বিশেষে, মানে এতগুলো বছরে বাংলা রুদ্র থেকে অনেকগুলো ভালো সিনেমা পেতে পারতো। তো ওই কথা ভেবে তোর কাজ নেই। এখন ভবিষ্যৎ রুদ্র নিশ্চয়ই সরকারি দল বিজেপিতে নিশ্চয়ই বড় কোনো দায়িত্ব পাবে, দায়িত্ব না পেলেও কাজ করবে। সেই সঙ্গে আমরা চাইবো সেই সব কাজের মধ্যে থেকেও সময় বের করে যেন বাংলা সিনেমা সেটা আবার সকলের আপন হবে, এই দিনটা রুদ্র তৈরি করে। এটা একটা আমার ব্যক্তিগত চাওয়া, যেহেতু আমি চিরদিন বাংলা সিনেমাকে ভালোবেসেছি। বন্ধুরা আপনারাও হয়তো তাই। আমি একদম শেষ কথা বলবো পিনাকদা, যে আমি গর্বিত যে আমার পার্টি উইথ ডিফারেন্স এবং আমার দল ভারতীয় জনতা পার্টি, সে প্রতিহিংসামূলক আচরণ থেকে বিরত থাকতে বলে, সেই রাজ্যকে আরো মজবুত করার কথা বলে সবাই মিলে। কারণ এই লড়াইটা পশ্চিমবঙ্গের মানুষ আর ভারতীয় জনতা পার্টির একদম নিচুতরের কার্যকর্তা, তাদের সবার লড়াই ছিল অন্ধকার মুক্তিতে। তাই এই সরকারটা মানুষের সরকার। এই সরকারটা ওই বুথ স্তরের কর্মী, আমি না, আমরা না, যাকে কেউ চেনে না, পায়ের হাওয়াই চটিটা ছেঁড়া, একটা পিন দিয়ে সেলোটেপ লাগিয়ে একা একা রোদ্দুরে এরম করতে করতে হাঁটছে, তাদের সরকার। তো যারা যারা পাশে দাঁড়াননি, আমি আমার কথা বলছি না দাদা, যারা সত্যের পক্ষ নিয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, যাদের পাশে না দাঁড়িয়ে গা বাঁচিয়েছেন, এদিক ওদিক করেছেন, অনেক কিছু বলেছেন, আজ হয়তো অনেক কথা বলছেন, আলাদা করে নামগুলো বলবার দরকার নেই দাদা। অনেকে ধরা পড়ে, অনেকে ধরা পড়ে না, তার মানে তারা যারা ধরা পড়েনি নেই,
একদম ভুল। যারা ধরা পড়ে না তাদের সংখ্যাটাই কিন্তু বেশি। তো যাই হোক, তাদের সকলকে বলবো যে ভারতীয় জনতা পার্টি প্রতিহিংসামূলক আচরণে বিশ্বাস করে না, কিন্তু আমরা সব মনে রাখি। আমরা শুধু মনে রাখা থেকেই বলবো যে আপনার ঘরে নিশ্চয়ই একটা আয়না আছে, সেই আয়নার সামনে চুপচাপ কিছুক্ষণ দাঁড়ান, নিজের চোখের দিকে তাকিয়ে। আয়নার দিকে তাকিয়ে দাঁড়ান, নিজের চোখের দিকে তাকাবার পর একটুখানি ফ্ল্যাশব্যাকে চলে যান। দেখুন তো এই ডালের পর বিরিয়ানি বা পোলাও, যেটা না হলেও আপনি বেঁচে থাকতে পারতেন শিরদাঁড়া টান করে, আদৌ কি আপনি সেটা করেছেন, নাকি শিরদাঁড়া ঝুঁকিয়ে বিরিয়ানি খাবার লোভে মত্ত হয়ে গেছেন? আপনার পাশের জন, আপনার প্রিয়জন, নিজের সুবিধার জন্য তার নামে বদনাম করেছেন, গালাগাল দিয়েছেন, তাকে অ্যাভয়েড করেছেন, নাকি তার হয়ে চোখের জল ফেলেছেন? একটু ভাবুন। আপনার পাড়াতে যে ছেলেটা আপনার হয়ে আপনার বাড়ির সামনে রাস্তাটা খারাপ কেন, কেন লাইট জ্বলছে না, কেন ইফতিজার তৃণমূলের তারা অন্যায় করছেন পুলিশের সঙ্গে, আপনার মেয়ের জন্য লড়াই করতে গিয়ে থাপ্পড় খেয়েছেন, কাকু আপনি কি তাকে গিয়ে একটু ধন্যবাদ জানিয়ে এসেছেন? যারা এটা পারেননি, শুধু একটাই কথা বলবো, বাড়িতে আমাদের সবার আয়না থাকে, চলুন আমরা সবাই মিলে সেই আয়নাটার সামনে দাঁড়াই। যদি দেখি যে লজ্জায় নিজের চোখের দিকে নিজে তাকিয়ে থাকতে পাচ্ছি না, নিজের মাথাটাই নেমে যাচ্ছে, সেদিন বুঝবো যে ভারতীয় জনতা পার্টির এই লড়াই, এই কষ্ট সার্থক। কয়েকটা লাইন লিখেছিলাম। আজ যারা ফুল দিলে কাল দিতে গালি, আজ যারা ফুল দিলে কাল দিতে গালি, এড়িয়ে চলতে কাল আর আজ হাততালি। কাল যারা ভুলেছিলে, কাল যারা ভুলেছিলে, তোমরা আজ এলে কাছে, আমিও সব গেছি ভুলে, তবে কিছু মনে আছে। তবে রাগ নেই, ক্ষোভ নেই, নেই অভিমান, চলো বরং একসাথে গাই সবে বন্দে মাতারাম, বন্দে মাতারাম। রুদ্রর মুখে এই কবিতা শোনার পর আর আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার কোনো আর জায়গাই নেই। তবে এই কবিতার পাশাপাশি থেকে আমারও মনে পড়ছে, আপনাদের সকলকে বলবো, আমরা যাকে আপন ভাবি সেই তো আপন নয়, আপন ভেবে আগলে রাখে সেই তো আপন হয়। এটা মনে রাখুন। আজকের এই যে আলোচনা, এই আলোচনা নিয়ে আপনার অনুভূতি কমেন্টে লিখে পাঠান। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা খুব খুব ভালো থাকুন।